Please respond when I'm calling your name. মাহির ফয়সাল। তোমরা রোল কলের পর একটু সবাই অ্যাটেনশন দিবা, আমি একটা মেকআপ ক্লাস নেওয়ার ব্যাপারে ডিসকাস করব। মাহির ফয়সাল। শাহ আলম। প্রেজেন্ট স্যার। শুনতে পাচ্ছি না। প্রেজেন্ট স্যার। একরাম খান। তাসনিয়া। প্রেজেন্ট স্যার। জাহাঙ্গীর আলম। ইয়েস স্যার। আবু সালে। কাজী নাফিস। মুর্শিদা। Yes, sir. আশিকুল ইসলাম। আফিয়া। Yes, sir. নওশিন। শাফকাত। Yes, sir. সাদিয়া। মিনহাজুল। রাজীব। Yes, sir. স্যার মুজার মোহাম্মদ। আজহার মোহাম্মদ। ইমরান সরকার। Yes, sir. দীপঞ্জন। ইয়েস স্যার। রেলান। স্যার। ফারিয়া। নাফিসা। Present, sir. সাইদ Yes, sir. কামরুল। মাহমুদুর রহমান। Yes, sir. আলভি। Yes, sir. ফায়াজ রায়হান। জুবাইর আহমেদ। Yes, sir. তাহমিদ নওয়াজ। Present, sir. মাহিদুল। Yes, sir. ওমর ফারুক। ইয়েস স্যার। মারুফ হোসেন। ইয়েস স্যার। তানজিলুল। Yes, sir. জান্নাতুল। Yes, sir. ইমরান। ইয়েস স্যার। মানবেন্দ্র। Yes, sir. মাহবুব হোসেন। Yes, sir. মেহেদী হাসান। প্রেজেন্ট স্যার। রাব্বি হাসান। Present, sir. হৃদয়। আশিকুর। Yes, sir. বিলাল। Present, sir. শারমিন। Yes, sir. নাজমুল সাকিব। Yes, sir. আলামিন। রিয়াদ আহমেদ। Yes, sir. উমাম। প্রেজেন্ট স্যার। শাহরিয়ার। প্রেজেন্ট স্যার। All right. The absents are Al-Amin, Hridoy, Fayez Raihan, Faria, স্যার প্রেজেন্ট স্যার, আরেকটা ক্লাস ছিল স্যার, ওইখান থেকে আসতে। Ajar Mohammad, Yes, sir. Sadia, Naushin, Ashikul, Kaji Nafis, Abu Saleh, Yes, sir. Ikram Khan, and Mahir Faisal. অলরাইট, সবার আগে আমি একটা মেকআপ ক্লাসের শিডিউল তোমাদের বলি। আমার 25 থেকে 26 এই কয়েকদিন আমি তোমাদের কোনো ক্লাসই নিতে পারবো না। সরি, 26 থেকে 28 সানডে থেকে টিউসডে। তো তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি 27 একটা মেকআপ আছে টিউসডে। হ্যাঁ, তার মানে দুটো ক্লাস আমাকে মেকআপ নিতে হবে 27, 28 এর। অলরাইট, সো একটা ক্লাস আমি ফেলতে চাই তোমাদের এই পরশু বৃহস্পতিবারে, আরেকটা ফেলতে চাই আমরা মানডেতে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মান্ডে কখন? স্যার নেক্সট থার্সডে করলে ভালো হয় তো স্যার। জি স্যার, একটা মানডেতে দেন আর একটা নেক্সট উইকে দুইটা দিলে ভালো হয় স্যার। এই উইকে আমাদের এই উইকে অনেক প্রেসার হয়ে যাবে স্যার। স্যাটারডেতে স্যার আমাদের 3টা এক্সাম আছে।
already. এটা তো ক্লাস করবা, তাই না? এটা প্রেশার হবে কেন? শুধু ক্লাস করলে 1.5 ঘন্টা? না স্যার, স্যাটারডেতে আবার আপনার এক্সামও আছে, এই জন্য বললাম। স্যার পড়াটা আবার তো আমাদের জমে যায় তো এজন্য স্যার। হ্যাঁ, পড়াটা জমে যায় তো স্যার একটা ক্লাস হয়ে গেলে, তো সেই ক্ষেত্রেও একটা প্রেশার থাকে। তো স্যার নেক্সট উইকে 2টা ক্লাস দিলে ভালো হয়, যে মানডে আর থার্সডে। কারণ নেক্সট উইকে আমাদের ল্যাব ফাইনাল গুলো 2টার শেষ হয়ে যাবে, সো ওই জন্য ফাঁকা থাকবে, আমরা ক্লাস লেকচারটা সাথে সাথে পড়েও ফেলতে পারবো। আচ্ছা। এখানে তোমাদের ইয়েটা কখন? ওই যে ক্যাপিস্টনের প্রজেক্ট প্রেজেন্টেশনটা কোন দিন? স্যার 23 তারিখে স্যার। 23 তারিখ। তো 23 তারিখ তো তাহলে ক্লাস নেওয়া ডিফিকাল্ট হবে। জি স্যার। 23 তারিখ ক্লাস নেওয়াটা ডিফিকাল্ট হবে। আবার এরপরে তো আর যাওয়া যাচ্ছে না, এরপরে তো তোমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, রাইট? এরপরে আর যাওয়া যাচ্ছে না। আর এখানে এই লাস্ট থার্সডেতে কোনো ক্লাস নেওয়া নিষেধ, সাধারণত ইউনিভার্সিটি থেকে নিষেধ করে দেয়। তো আমি কোনো চয়েস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি তোমাদের আর কোনো চয়েস থাকলে বলো। আই ডোন্ট সি এনি মোর চয়েস। কিছু বলার নাই, আমাদের আর তো ক্যাপিটাল সাথে নাই নেই। তো স্যার, এই জন্য আমরা জানতাম না। সমস্যা নেই স্যার, তাহলে তাই থাকুক, এই থার্সডে আর মানডে। হ্যাঁ, 23 তে যেহেতু প্রেজেন্টেশন আছে, জি জি। এই জন্য আর সম্ভব হচ্ছে না সেটা। নতুবা আমি শিফট করতে পারতাম, নো প্রবলেম। স্যার মন্ডে স্যার কখন আবার হবে? মন্ডে আমাদের পরীক্ষা আছে স্যার, ল্যাব ফাইনাল। একটু জোরে বলো। স্যার মন্ডেতে আমাদের এনার্জি কনভার্সন ল্যাব ফাইনাল এক্সাম আছে স্যার। ক্লাসটা কখন হবে আমাদের? মানডেতে কয় তারিখ? জি স্যার। 20 স্যার ওই যে 20 হ্যাঁ, 20 সেপ্টেম্বর স্যার, ওই দিন আমাদের ল্যাব ফাইনাল আছে। আচ্ছা ঠিক আছে। আমি এখন টাইমিংটা সেট করে দিলে ভালো হতো স্যার। টাইমটা সেট করে দিচ্ছি এখন। তো তোমাদের থার্সডেতে আগে ফেলি, ঠিক আছে? থার্সডেতে ফেলি। সেপ্টেম্বর 16, অলরাইট। আমরা কি 12টার সময় ফেলবো নাকি ডিফারেন্ট টাইমে ফেলবো? একই সময় ফেলবো? জি স্যার, এই টাইমটাতেই থাকছে। হ্যাঁ থার্সডেতে এই প্রবলেম। টাইমে স্যার এটা ভালো স্যার। হ্যাঁ, স্যার এই স্যার এই টাইমটাই টাইমটাতেই ভালো। থাকুক। এই টাইমটাই দরকার এই টাইমটা ভালো স্যার, এই টাইমটা ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই টাইমটাই আমি সেট করছি। এটা ডু নট রিপিট। ওকে, একটা সেট হয়ে গেল। আরেকটা ফেলবো এখন, সেটা হচ্ছে সেপ্টেম্বর মানডেতে, রাইট? 20। এখন বলো 20টা এটা ঠিক কখন ইয়ে করতে চাও তোমরা? স্যার আমাদের এক্সাম সকালবেলা হবে স্যার। তাহলে 12টার এই টাইমটা ঠিক আছে না? স্যার এখন 12টার মধ্যে কি স্যার শেষ হবে কিনা? 10টা থেকে যদি এক্সাম শুরু হয় স্যার, হ্যাঁ। আবার আমাদের ভাইবা হবে তো হ্যাঁ। একটু সময় লাগতে পারে স্যার। 10টা থেকে শুরু? 10টা থেকে জি, শুরু স্যার। হলে তুমি টিচারকে রিকোয়েস্ট করবা যে আমাদের একটা মেকআপ ক্লাস আছে, আমারটা আগে নিয়ে নেন। সেটা করতে পারবে না? জি স্যার, বলতে পারবো স্যার। স্যার কয়জন আছো একজন ওই তো না ক্লাসে? স্যার। কয়জন? স্যার আমি আছি। স্যার আমারও আছে। 3জন। কয়জন আমি দেখি, কাউন্ট করো। স্যার আরো 4 জন। আছে, আরো আছে না? ওরা হয়তো এখনো আসে নাই, আরো আছে স্যার। তো 2টা এটা থেকে কিসের দিয়ে দেন স্যার, পরীক্ষা? 2টা 10 থেকে। স্যার আড়াইটার দিকে না যায়? আর আরেকটা থেকে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আড়াইটা সেটাই থেকে। করি। আর এটা থেকে নিচ্ছি 2:30 থেকে দুটো কয়টা থেকে নেবো? 2টা থেকে না 2:30 থেকে? 2:30 থেকে স্যার। 2:30 থেকে 4টা। ওকে, তাহলে এটা দিচ্ছি। এটা কখন? সেপ্টেম্বর 20, মানডে, রাইট?
তাহলে তোমাদের দুটো মেকআপ সেট হয়ে গেল। আচ্ছা, এটার নোটিফিকেশনটা বোধহয় আমি পাঠাই নাই। How can I do that? No. এটা 12:10 তো, এটা একটু চেঞ্জ করে দিই, তাহলে পাঠাইতে পারবো। 12:15 করে দিলাম, 15 দিলাম, সেভ, সেন্ড দিয়ে দিলাম, তাহলে সেভ। অলরাইট, তাহলে আমরা দুটো ইভেন্ট সেট করে ফেললাম। সবাই ঠিকমতো উপস্থিত থেকো। ওকে, এখন আমরা ক্লাসে জয়েন করব। তাহলে আমাদের চ্যাপ্টার 2 এর উপর ট্রান্সফার ফাংশন, সার্কিট এবং মেকানিক্যাল সিস্টেম, এই দুটার যে ট্রান্সফার ফাংশন বের করার সিটি, সেটা বৃহস্পতিবার দিল। স্যার বুঝি নাই, কি বললেন স্যার, আবার একটু বলবেন? আমাদের নেক্সট সিটি যেটা, জি জি সেটা আজকে তো বাদ দিয়েছি আমরা, রাইট? জি স্যার। থার্সডেতে নেব। এই আচ্ছা মেকআপ ক্লাস জি স্যার, মানে পরশুদিন। পরশু, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে স্যার। অলরাইট, সো সিলেবাস আগে যেটা বলছিলেন ওইটাই স্যার। এই যে ট্রান্সফার ফাংশন বললাম এইমাত্র, যে সার্কিট এবং মেকানিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন। মানে স্যার চ্যাপ্টার 9টা আসলে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 9 না, চ্যাপ্টার 2। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম গিয়ার। লেটস কন্টিনিউ ফ্রম দেয়ার। অলরাইট, আমরা দেখছিলাম গিয়ারের রিলেশনটা আমরা দেখছিলাম। T2 by T1 is equal to theta 1 by theta 2 is equal to N2 by N1 is equal to R2 by R1. So this relation will be used in the problems containing gear. Okay, so we have seen this problem here. এই প্রবলেমটা কতদিন আমরা দেখছিলাম। সো এখানে আমরা বলেছিলাম যে we start writing equation on theta 2, right? Theta 2 দিয়ে আমরা ইকুয়েশনটা লেখা শুরু করেছি। Theta 2 base equation, because there is no impedance connected to theta 1. Theta 1 এ কিন্তু কোনো ইম্পিডেন্স নেই। দেখো, থিটা 1 এর সাইডে কোনো ইনারশিয়া জে নাই, জি নাই, কে নাই, কিছুই নাই। বাট থিটা 2 তে জে, জি, কে এগুলো ডাইরেক্টলি কানেক্টেড। দ্যাটস ওয়াই we have start writing equation using theta 2. So the equation will be like this. এখানে আরেকটা জিনিস, theta 2 তে এখানে একটা induced torque থাকবে corresponding to T1. তো এটা আমরা প্রিভিয়াস যে আমাদের স্লাইড ছিল ওখান থেকে আমরা লিখে নিয়েছি। আমরা জানি রিলেশনটা কি, T2 by T1 is equal to theta 1 by theta 2 is equal to N2 by N1. এখান থেকে আমরা লিখতে পারি T2 is equal to N2 by N1 into T1. তো এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, T2 is equal to T1 into N2 by N1। এই এক্সপ্রেশনটা আমরা লিখেছি T2 এর জন্য। এখানে একটা T2 কল্পনা করছি। ওকে, অলরাইট। সো তারপর আমরা কি করছি, আমরা ইকুয়েশনটা লিখলাম থিটা 2 কে ঘিরে। So equation is that theta 2 into js square ds plus k, just as usual আমরা আগে যেভাবে লিখেছি, is equal to T2। এখন এখানে যে T2 টা আছে, T2 টাকে আমরা কি করেছি, রিপ্লেস করেছি T1 into N2 by N1, এভাবে রিপ্লেস করে নিয়েছি। I hope it is clear. And then we change the theta 2 into theta 1, এভাবে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে এখন ইকুয়েশনটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখেছি, থিটা 1 ইনটু সাম ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু T1, এভাবে সাজিয়ে নিয়েছি। সাজাতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা ইম্পিডেন্সের সাথে দেখো একটা
ফ্যাক্টর মাল্টিপ্লাই হয়ে গেছে n1 বাই n2 হোল স্কোয়ার, n1 বাই n2 হোল স্কোয়ার, n1 বাই n2 হোল স্কোয়ার, প্রত্যেকটার সাথে। হ্যাঁ, যে এস স্কোয়ার ওটা আছেই, ডিএস ওটা আছে, কে আছে, আগের মতোই সবকিছু, জাস্ট লাইক দ্য অরিজিনাল থিটা টু ইকুয়েশন, j d k are there, but there is an additional multiplying factor which is n1 by n2 whole square. Is that clear? এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? Any question up to this point? Okay, if no question, then let's move on. Okay. All right. So এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটা T2 টর্ক ধরেছি। সো এই জায়গা থেকে θ1 কে কেন্দ্র করে এই ইকুয়েশনটা লেখা, আর ফাইনালি যে ইকুয়েশনটা আমরা পেলাম এইটা কিন্তু θ1 কে কেন্দ্র করে। Can you see that? The final equation is based on θ1 and T1, which is on the left side of the gear. Is that clear? So আমরা এখন এখানে এসে বলবো যে আমরা ইকুয়েশনটা যে কোনো এক পাশে ইকুয়েশন আমরা লিখতে পারি। আমরা ইকুয়েশনটা রাইট সাইডেও লিখতে পারি, গিয়ারের ডান পাশেও লিখতে পারি, অথবা গিয়ারের বাম পাশেও লিখতে পারি। যদি বাম পাশে লিখি তাহলে ইকুয়েশনটা হবে এটা, আর ডান পাশে লিখলে ইকুয়েশনটা হবে এটা। ঠিক আছে? তো ডান পাশে লিখলে θ2 এর সাথে যা কিছু ইম্পিডেন্স আছে সব চলে আসবে, আর বাম পাশে লিখলে θ1 এর সাথে, দেখো θ1 এর সাথে ডান পাশে সবকিছু চলে আসবে, given that each impedance is multiplied with this factor n1 by n2 whole square. ঠিক আছে? তার মানে ইকুয়েশনটা আমরা যে কোনো এক পাশে লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডেও লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডেও লিখতে পারি। পলিসিটা কি? পলিসিটা হচ্ছে ডান পাশে যা কিছু থাকবে সব বাম পাশে নিয়ে যেতে হবে লেখার সময়, কিন্তু আমরা কি করব, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে এখানে সেটা ইনক্লুড করব, n1 by n2 হোল স্কয়ার। এই জিনিসটা কিন্তু j এর সাথে, d এর সাথে, k এর সাথে, প্রত্যেকের সাথে ইনক্লুড হয়ে যাবে, যেহেতু আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি। Is that clear? Is that clear? আমরা যখন θ1 এর ইকুয়েশনটা লিখব, j1 টাকে অবশ্যই ইনক্লুড করব, d টাকে অবশ্যই ইনক্লুড করব, k টাকে অবশ্যই ইনক্লুড করব, বাট ইনক্লুড করার সময় আমাদের এই ফ্যাক্টরটা কি করতে হবে, যোগ করে নিতে হবে, মানে গুণ করে নিতে হবে প্রত্যেকটা টার্মের সাথে। Is that clear? তাহলে আমরা একটু জেনারেলাইজড কনক্লুশন এখানে টানি। জেনারেলাইজড কনক্লুশন হচ্ছে, আমরা যদি এখানে ইকুয়েশন লিখি তাহলে ডান দিকের সবকিছু চলে আসবে এখানে, আর বাম দিকে যদি কিছু থাকে সেগুলো যোগ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আবার একই রকম ভাবে আমরা যদি ডান দিকে ইকুয়েশন লিখি তাহলে ডান দিকের এগুলো তো থাকবেই, তার সাথে পাশাপাশি বাম দিকে যদি কিছু থাকে সেগুলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ হবে, গুণ হয়ে যেখানে যোগ হবে। সেক্ষেত্রে এটা হবে n2 by n1 হোল স্কয়ার। যদি এখানে কিছু থেকে থাকে, এখানে কোনো j থাকে, এখানে কোনো d থাকে, এখানে কোনো k থাকে, এগুলো θ2 এর ইকুয়েশনে চলে আসবে, বাট এটা ডিফারেন্ট মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হবে। তো লেটস মুভ অন। এখন আমরা বলবো θ1 এর ইকুইভ্যালেন্ট যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে দেখতে এরকম। দেখো এখানে কি t1 θ1, so what we got here is j is being changed from right to left. যেটাকে আমরা যখন রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসছি তখন এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে j into n1 by n2 হোল স্কয়ার। তো গতকাল এটা আমরা ডিসকাস করছিলাম
একটা ট্রাকের জন্য 5 টন একটা ট্রাক, সেখানে যদি আমি n1 বাই n2 হোল স্কোয়ার এটার ভ্যালুটাকে যদি 1/100 করে ফেলতে পারি, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে 5 টনের যেটা ট্রাক সেটা হয়ে যাবে কি 5/100, which is 0.05 টন। তার মানে কি ইঞ্জিনের জন্য এই ট্রাকটাকে মুভ করাটা সহজ হয়ে যাবে। এগুলো আমরা এখানে ডিসকাস করেছিলাম। এটা হচ্ছে গিয়ারের প্রিন্সিপাল। ইজ দ্যাট ক্লিয়ার আপ টু দিস পয়েন্ট? তাহলে এখানে দেখো প্রত্যেকটা θ1 কে ঘিরে যখন ইকুয়েশন লিখবো, প্রত্যেকটা ইম্পিডেন্সের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টর আকারে এখানে চলে আসবে। এটা হচ্ছে বাম পাশ থেকে, গিয়ারের বাম পাশ থেকে সিস্টেমের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে গিয়ারের ডান পাশের সিস্টেমের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। এটা θ2 কে ঘিরে, এটা θ1 কে ঘিরে ডায়াগ্রামটা আমরা এঁকেছি এবং এই ডায়াগ্রামটা সরাসরি এই ইকুয়েশনের সাথে কি রিলেটেড, ঠিক আছে। θ2টা, এটা হচ্ছে θ2 এর জন্য আর এটা হচ্ছে θ1 এর জন্য। ওকে, লেটস মুভ টু অ্যানাদার এক্সাম্পল। তো এখানে দেখো, নাও উই হ্যাভ gear and we have impedance on both sides of the gear, ঠিক আছে। সো আমরা ইকুয়েশনটাকে θ1 কে ঘিরেও লিখতে পারি অথবা ইকুয়েশনটাকে θ2 কে ঘিরেও লিখতে পারি। θ2 কে ঘিরে লিখলে এখানে একটা T2 আমরা কল্পনা করতে পারি। We know the relation T2 is equal to T1 into N2 by N1, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ইকুয়েশনটা লিখবো। ইকুয়েশনটা এখানে খেয়াল করো, আমরা শুরুতেই বলেছি যে θ1 and θ2 are dependent, mutually dependent, mutually dependent, ঠিক আছে। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হওয়ার কারণে we will write only one equation। আমরা কিন্তু দুটো ইকুয়েশন লিখবো না, আইদার θ2 কে ঘিরে লিখবো অথবা θ1 কে লিখবো। সো এখানে ডিপেন্ডেন্ট হওয়ার মানেটা কি? ডিপেন্ডেন্ট হওয়ার মানে হচ্ছে এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। মিউট করে নাও নিজেদের। অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আনমিউট হয়ে গেছে কেউ, মিউট করে দেন, খেয়াল করে নাই। সো এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার মিউট হয়েছে? চলো। জি স্যার, উনি। অলরাইট। তো এখানে দেখো আমরা যেটা বলছিলাম, এখানে θ1 θ2, যদিও এখানে দুটো ভ্যারিয়েবল আমরা দেখতে পাচ্ছি, বাট দে আর ডিপেন্ডেন্ট, রাইট? আমরা জানি θ1 বাই θ2 ইজ ইকুয়াল টু কি, সরি, n2 বাই n1। সো n2 বাই n1 তো কনস্ট্যান্ট, তো এটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। সো দিস টু ভ্যারিয়েবল আর মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হওয়ার অর্থ হচ্ছে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এর মানে হচ্ছে আমরা ইকুয়েশন একটাই লিখবো, ইকুয়েশন কখনো দুটো লিখবো না। দুটো লেখার মধ্যে আমাদের কোনো বেনিফিট নেই, কিন্তু যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি। তো আমরা শুরু করি। লেটস রাইট আওয়ার ইকুয়েশন। লেটস রাইট ইকুয়েশন ফর θ1। ওকে, θ1 কে ঘিরে আমরা ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। তো θ1 কে ঘিরে ইকুয়েশনটা কি হবে? θ1 কে ঘিরে যখন ইকুয়েশন লিখবো, দেখো আমরা ইকুয়েশনটা হবে এরকম যে θ1 ইনটু যতই এখানে ইম্পিডেন্স আছে সব নিয়ে আসবো। সেটা কি, দুটো জে আছে, রাইট? J1 আছে, আর ডান পাশ থেকে আরেকটা আসবে না? ডান পাশ থেকে কি আসবে? আচ্ছা, আমরা এইভাবে লিখি, ফর এক্সাম্পল JE1 ইকুইভ্যালেন্ট S স্কয়ার
প্লাস DE1 S প্লাস KE1 এভাবে লিখি ইজ ইকুয়াল টু D1। ঠিক আছে, তো এখন আমরা এক্সপ্লেনেশন দিব হোয়াট ইজ JE1। JE1 is equal to nothing but J1 প্লাস ডান পাশ থেকে J2 টাকে নিয়ে আসতে হবে। এই যে J2 টাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, কম্বাইন করবো J1 এর সাথে। তাহলে নিয়ে আসলে আমাদের কি একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? which is n1 by n2 whole square. Is that clear? এটা কি সবার কাছে ক্লিয়ার? Yes, sir. Similarly, DE1 is equal to D1 plus D2 into that factor again. Okay. Similarly, KE1 is equal to বাম পাশে কোনো K নাই, so শুধু ডান পাশেরটা এসে যোগ হবে, which is K2 into N1 by N2 whole square. Is that clear? Is that clear? Yes, sir. So that is our equation based on theta 1. Or we can write the equations based on theta 2. Theta 2 কে ঘিরেও আমরা ইকুয়েশনটা লিখতে পারি, which should be theta 2s. আমি সাধারণত ব্র্যাকেটে s টা ইগনোর করছি সংক্ষেপে লেখার জন্য, so s তোমাদেরকে বাই ডিফল্ট এটা s ধরে নিতে হবে। সো এখন আমরা এটা ডাইরেক্ট লেখার চেষ্টা করি, ইকুইভ্যালেন্ট দিয়ে না লিখে এটা ডাইরেক্ট লেখার চেষ্টা করি। এখানে কি আছে? অলরেডি J2 আছে, J1 টাকে কম্বাইন করব আমরা, রাইট? J1 টাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হবে? J1 ইনটু কত হবে বলো তো? n2 by n1 whole square. N2 by N1 হবে। এই ক্ষেত্রে N1 by N2 হবে না, কারণ বাম থেকে ডানে যেখানে যাচ্ছি সেই দাঁতের সংখ্যা, গিয়ারের যে টিথ নাম্বার সেটা উপরে থাকবে, N2 by N1, কারণ N1 থেকে N2 তে আমরা যাচ্ছি, N2 টা উপরে থাকবে whole square. So that is our combined J into S square. Is that clear? ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে ডিটাও কম্বাইন হবে, D2 প্লাস D1 টা ট্রান্সফার হবে, রাইট, বাম থেকে ডান দিকে। তাহলে এখানে কি হবে? সরি, N2 by N1 whole square into S. Is that clear? Plus plus K2 বাম পাশে কোনো স্প্রিং নেই, সো ইট উইল বি অনলি K2, এখানে আর কোনো কিছু ট্রান্সফারের দরকার নেই। দ্যাটস ইট, ইজ ইকুয়াল টু T1s. Is that clear? Sorry, is equal to T1s না, এটা কি হবে? ডান পাশে না, T2s। জি স্যার। T2s। দেখো তো সবাই বুঝতে পারছে কিনা? সো আমরা ইকুয়েশনটা যে কোনো একটা জায়গায় লিখবো, ইকুয়েশনটা যে কোনো এক জায়গাতে লিখবো, আইদার থিটা 1 কে ঘিরে লিখবো অথবা থিটা 2 কে ঘিরে লিখবো, যে কোনো একটা লিখলে এনাফ। আবার দেখো থিটা 1 কে ঘিরে লিখলে ওখান থেকে কিন্তু থিটা 2 এর ইকুয়েশন আমরা পাই। কিভাবে পাই? থিটা 1 কে রিপ্লেস করে দেব থিটা 2 দিয়ে, T1 কে রিপ্লেস করে দেব T2 দিয়ে, তাহলে কিন্তু প্রথম ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনটা আসলে ডিরাইভ হয়। এইজন্য এরা এই দুটো ইকুয়েশন কিন্তু আমরা বলবো ডিপেন্ডেন্ট ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশন, এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা, দে আর ডিপেন্ডেন্ট, দে আর ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এখান থেকে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা পাওয়া সম্ভব। জাস্ট থিটা 1 কে রিপ্লেস করে দাও, T1 কে রিপ্লেস করে দাও, তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসবে, এই যে জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। I hope it is clear up to this point. স্যার, জি বলো। এখানে কি T2 টা হচ্ছে স্যার T1 into N2 by N1 whole square? হ্যাঁ, না 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 না, T2 হোল স্কয়ার না, হোল স্কয়ারটা আসবে শুধু ইম্পিডেন্স গুলোর সাথে। T2 তো এখানে লেখা আছে, এই যে প্রিভিয়াস স্লাইডে গতকাল আমরা অনেকবার আলোচনা করেছি না, T2 by T1 is equal to N2 by N1.
সো t2 is equal to t1 into n2 by n1 এখানে শুধু n2 by n1 রেশিও দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, আর ইম্পিডেন্স গুলো ট্রান্সফার করার সময় n1 by n2 বা n2 by n1 হোল স্কয়ার দিয়ে ট্রান্সফার করব, মাল্টিপ্লাই করব। I hope it is clear now. আচ্ছা, সো এখানে সামারি হচ্ছে আমরা ইকুয়েশনটা 1 কে 0 লিখতে পারি, থিটা 2 কে 0 লিখতে পারি। এখন তোমাদের কোশ্চেনে কি থাকবে? কোশ্চেনে তোমাদেরকে বলা হবে ট্রান্সফার ফাংশন বের করতে। it can be theta 1 by t1, it can be theta 1 by t2, or it can be theta 2 by t1, or it can be theta 2 by t2. সাধারণত t2 টা থাকার কথা না, কারণ t2 টা হচ্ছে ইন্টারনালি ডেভেলপড টর্ক আর t1 টা হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড টর্ক। তাহলে t1 দিয়ে থাকতে পারে, হ্যাঁ, t1 দিয়ে থাকতে পারে usually. Anyway, but transfer function can be defined in any of these. Okay, যে কোনো একটা এখানে ট্রান্সফার ফাংশন আমরা বের করতে দিতে পারি, যেহেতু থিটা 1 থিটা 2 দুটোই আউটপুট, t1 t2 দুটোই কাইন্ড অফ ইনপুট, সো যে কোনোটা হতে পারে ট্রান্সফার ফাংশন। এখন বলো থিটা 1 বাই t1 যদি করি তাহলে তো জাস্ট এই 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়ে যায়, ঠিক না? 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়ে যায় না? জি স্যার। এরকম সমস্যা। কিন্তু আমাকে যদি বলতো থিটা 1 বাই t2 তাহলে কি করতাম? তাহলে যেটা করতাম 1 নম্বর ইকুয়েশনে, দেখো 1 নম্বর ইকুয়েশনে t1 টাকে t2 তে কনভার্ট করতাম, দেন উই উইল গেট থিটা 1 বাই t2, তাহলে হতো। ঠিক আছে, কারণ t1 আর t2 এর মধ্যে রিলেশনটা আমরা জানি, রাইট? রিলেশনটা কি? এই যে রিলেশন t1 is equal to t2 into n1 by n2, এই সম্পর্কটা আমরা এখানে রিপ্লেস করতে পারি। কোথায়? t1 এ রিপ্লেস করলে এটা t2 হয়ে গেল, তারপর থিটা 1 বাই t2 এটা আমরা পেয়ে যাব। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. ওকে, সিমিলারলি 2 নম্বর থেকে আমরা কি পাই? 2 নম্বর থেকে আমরা পাই থিটা 2 বাই t2, আর যদি এটা কোনো কারণে রিপ্লেস করতে হয়, ফর এক্সাম্পল 2 নম্বরে আমাদের বের করতে বললো থিটা 2 বাই t1, ঠিক আছে, তাহলে আমরা কি করব? t2 টাকে আমরা t1 এ আমরা কি করতে পারি? রিপ্লেস করতে পারি, and then we will get theta 2 by t1. ঠিক আছে, সো আমরা যে কোনো ইকুয়েশন দিয়ে শুরু করতে পারি। আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে শুরু করতে পারি, 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন থেকেও কিন্তু একই ভাবে করা সম্ভব। যেমন ধরো 1 নম্বর ইকুয়েশনে থিটা 1 আছে, আমরা কিন্তু চাইলে এটাকে কি করতে পারি? যে কোনো সময় থিটা 2 করে ফেলতে পারি, তাহলে থিটা 2 বাই t1 হয়ে গেল। ইউ আন্ডারস্ট্যান্ড? এভাবেও করা সম্ভব, নট নেসেসারিলি যে আমাদের সবসময় 2 নম্বর থেকে শুরু করতে হবে, এরকম না, যে কোনো একটা দিয়ে শুরু করলে আমরা অন্যটা পেয়ে যাব। সো এই 4টা কম্বিনেশনের সবগুলো এইভাবে আমরা চেঞ্জ করে করে আমরা বের করে আনতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. ওকে, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমরা লেটস মুভ অন। সেখানে দেখিয়েছে যে থিটা 2 বেসড ইকুয়েশন আমরা কিভাবে লিখবো। থিটা 2 তে বিভিন্ন ইকুইভ্যালেন্ট থাকবে, জে ইকুইভ্যালেন্ট, জি ইকুইভ্যালেন্ট, কে ইকুইভ্যালেন্ট ইত্যাদি। ওকে, and then we can write the equation like this. Then we can find theta 2 by t1, something like that. Okay, এই ট্রান্সফরমেশনটা এভাবে পেয়ে যাবো। ওকে, সো এইখানে আমরা থিটা 2 দিয়ে ইকুয়েশনটা লিখেছি, তোমরা চাইলে থিটা 1 দিয়ে শুরু করতে পারো। যদি ট্রান্সফার ফাংশনে থিটা 1টা চাই তাহলে থিটা 1 দিয়ে শুরু করাটা কনভিনিয়েন্ট হবে। ওকে,
এখানে সেটা দেখাচ্ছে থিটা ওয়ান বেস ইকুয়েশন একই রকম ভাবে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে ইকুয়েশনটা তোমরা লিখতে পারো। অলরাইট, তো এখন আমরা দেখব যদি আমাদের সিস্টেমে মাল্টিপল গিয়ার থাকে। তোমরা দেখে থাকো বিভিন্ন খেলনা গাড়িতে সাধারণত এটা খেলনাগুলো আমরা যখন খুলি তখন আমরা দেখি যেখানে কি থাকে, অনেকগুলো গিয়ার থাকে, গিয়ার ট্রেন বলি, একটা গিয়ারের সাথে অন্য গিয়ার। ঠিক আছে, যদি ছবি দিয়ে আঁকি, একটা গিয়ার আছে, এটার সাথে একটা গিয়ার, গিয়ার, আবার এটার সাথে অন্য একটা গিয়ার, রাইট? এরকম থাকে না? জি স্যার। খেলনা গাড়িগুলো তো এরকম থাকে না, একটার সাথে একটা কানেক্টেড, রাইট? অথবা অনেক সময় এরকম না থাকে, এরকম থাকে, এটার সাথে হয়তো আরেকটা বড় কানেক্টেড, রাইট? এটার সাথে হয়তো আরেকটা কানেক্টেড। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। দেখো এখানে একটা গিয়ার, এখানে কাপল গিয়ার, এখানে এটা অ্যাক্সিস দিয়ে কানেক্টেড, এটার সাথে আরেকটা গিয়ার কাপলিং আছে, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা গিয়ার ক্যাসকেড করা, একটার সাথে একটা কানেক্টেড। ওকে, সো ফার্স্ট গিয়ারের ডান পাশের যে অ্যাঙ্গেল দ্যাট ইজ θ2, সেটা কিন্তু সেকেন্ড গিয়ারের বাম পাশের অ্যাঙ্গেল ডিসপ্লেসমেন্ট। সিমিলারলি θ3টা হচ্ছে সেকেন্ড গিয়ারের ডান পাশে আর থার্ড গিয়ারের বাম পাশে θ3টা, আর θ4টা হচ্ছে থার্ড গিয়ারের ডান পাশে। তো এইভাবে আমরা এখানে কি দেখতে পাই, গিয়ার ট্রেন দেখতে পাই। এখন গিয়ার ট্রেন গুলোকে কিভাবে হ্যান্ডেল করবো, এটা আসলে খুব সোজা। কেন? কারণ আমরা জানি যে ইকুয়েশনটা জানি, ফর এক্সাম্পল θ1 by θ2 is equal to n2 by n1, এটা আমরা জানি, রাইট? তাহলে θ2 তো কি হবে, এখান থেকে আমরা কি পাই, θ2 is equal to θ1 into n1 by n2, রাইট? সো এই ইকুয়েশনটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এই গিয়ারকে কেন্দ্র করে। ইজ দ্যাট ক্লিয়ার? লিখতে পারি না? পারি, অফকোর্স পারি। আবার দেখো θ3 যখন লিখবো, θ3কেও আমরা একইভাবে লিখতে পারি, যে এখানে দেখো এখানে n3 আছে, এখানে n4 আছে, তাহলে n3 by n4 into θ2। এখন θ2-র এক্সপ্রেশনটা আমরা এখানে বসিয়ে দিলে আমরা এটা পাবো। তাহলে এখানে কি পাচ্ছি, θ1 এর সাথে কি হচ্ছে, দুইবার গুণ হচ্ছে, n1 by n2 আবার n3 by n4, দুইবার গুণ হচ্ছে। Can you see that? θ3 এর সাথে যে সম্পর্কটা আমরা θ1 এর এখানে এস্টাবলিশ করছি, ওখানে দেখতে পাচ্ছি কি n1 by n2 আছে, সাথে n3 by n4 আছে। ঠিক আছে, এটাও আছে, এটাও আছে, রাইট? সো গিয়ার ট্রেনে আমরা দেখবো এই গিয়ার রেশিওটা মাল্টিপল টাইম চলে আসবে, আর কিছু না। সিমিলারলি আমরা যখন θ4টাকে ক্যালকুলেট করব, এখানে আমরা এই ধরনের একটা রেশিও নিয়ে আসবো যেখানে n5 by n6 এটা ইনক্লুড হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে গিয়ার রেশিওতে কি করছি, জাস্ট এইখানে রেশিওগুলো মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, আগে অরিজিনালি ধরো n1 by n2 ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে কি হচ্ছে n1 by n2, n3 by n4, যদি আরো থাকে তাহলে n5 by n6, এই জিনিসগুলো এখানে আসছে, বারবার মাল্টিপ্লাই হচ্ছে, আর কিছু না। কথাটা বুঝতে পারছো? তো আমরা একটা সিঙ্গেল রেশিওর পরিবর্তে এখানে মাল্টিপল রেশিও গুলো কনসিডার করছি, দ্যাট ইজ গিয়ার ট্রেন। আই হোপ ইট ইজ ক্লিয়ার। দেখো তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে, তো এখন আমরা দেখব অনেক সময় গিয়ারে কিছু লস থাকতে পারে। লস বলতে বোঝায়
গিয়ারের নিজস্ব একটা ইনার্শিয়া থাকতে পারে, মানে এই যে অংশটা, এই অংশটা অনেক ভারী হতে পারে। ভারী হওয়ার কারণে এটার একটা ইনার্শিয়া থাকতে পারে। এবং শুধু তা না, এটার সাথে এই অ্যাক্সিসের যে ফ্রিকশন, এখানে যে ফ্রিকশনটা হবে, এই ফ্রিকশনটা জীবন এখানে একটা নেগলেক্ট করা যায় না এমন একটা ফ্রিকশন ভিসকাস ড্যাম্পার থাকতে পারে। সিমিলারলি ফর এক্সাম্পল এই গিয়ারটা অনেক ভারী, তো এটার একটা কি থাকতে পারে, J2 থাকতে পারে, G2 থাকতে পারে। সিমিলারলি এই গিয়ারটা অনেক ভারী, এটা একটা J3 থাকতে পারে, হয়তো ফ্রিকশনটা নেগলিজিবল। সিমিলারলি এই এখানে একটা গিয়ার আছে, এই গিয়ারের যে হুইলটা আছে, এই হুইলের একটা ইনার্শিয়া থাকতে পারে যেটা নেগলিজিবল না। ঠিক আছে, তো এগুলোকে আমরা বলি গিয়ারের লস। এখন যদি এরকম কিছু ইনভলভ থাকে, গিয়ারের এই বড় বড় চাকাগুলো বা হুইলগুলোর যদি কি থাকে, এরকম ইনার্শিয়া বা ভিসকাস ড্যাম্পার এগুলো দেয়া থাকে, তখন আমরা কি করব, আমরা তখন এগুলোকে ইকুয়েশনে নিয়ে আসতে হবে, এগুলোকে নেগলেক্ট করা যাবে না। সো এই সিস্টেম এখানে যেটা দেওয়া আছে, এটার ইকুয়েশনটা দেখো আমরা কিভাবে লিখবো। আমরা কল্পনা করছি যে এখানে আমরা একটা ইকুয়েশন লিখবো, কোথায়, লেফট হ্যান্ড সাইডে এই জায়গায় আমরা একটা ইকুয়েশন লিখবো যেখানে θ1 আছে, T1 আছে। এখন তাহলে আমরা একটা কল্পনা করছি, এই গিয়ার কিন্তু নতুন করে কোনো ভ্যারিয়েবল ইনডিউসড করে না, খেয়াল করবা। ফর এক্সাম্পল এখানে একটা ভ্যারিয়েবল তোমরা ধরতে পারো, বাট দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হুইচ ইজ θ2। এখানে একটা ভ্যারিয়েবল ধরতে পারো হুইচ ইজ θ3, এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট। সো এই θ1, θ2, θ3 দে আর অল মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা বলবো কি, ইকুয়েশন একটাই লিখবো, ইকুয়েশন মাল্টিপল টাইম লিখবো না। তো ইকুয়েশনটা আমরা কোথায় লিখছি, θ1 কে কেন্দ্র করে ইকুয়েশনটা লিখছি। তো θ1 কে কেন্দ্র করে আমরা একটা কি করছি, একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ইনার্শিয়া কল্পনা করছি, সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ভিসকাস ড্যাম্পার কল্পনা করছি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন এই সিঙ্গেল ইকুইভ্যালেন্ট জে এর মধ্যে কি থাকবে, জে এর মধ্যে কি থাকবে, জে এর মধ্যে থাকবে, দেখো এখানে J1টা থাকবে, J1টা সরাসরি কার সাথে কানেক্টেড, θ1 এর সাথে, ঠিক না? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে J1 থাকবে প্লাস, এখন দেখো এখানে যে থিটাটা আছে, এখানে তো θ1, এখানে হচ্ছে ফর এক্সাম্পল এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে θ2। θ2 এর সাথে দেখো দুইটা জে আছে, একটা J3 আর একটা কি J2। এই দুইটা কার সাথে আছে, θ2 এর সাথে আছে। সো θ2 থেকে আমরা এখন θ1 এ এই দুটো ইনার্শিয়াকে ট্রান্সফার করব, J2 প্লাস J3 দুটোকে একসাথে রাখবো। কেন একসাথে রেখেছি, বিকজ দে বোথ আর অ্যাসোসিয়েটেড উইথ θ2, তাদের প্রত্যেকেরই ডিসপ্লেসমেন্ট হচ্ছে θ2। ঠিক আছে, এখন আমরা ট্রান্সফার করব, ট্রান্সফার করে আমরা ভ্যালু কি পাবো, মানে কি দিয়ে ট্রান্সফার করব, ওই যে আমরা ফর্মুলা জানি n1/n2 হোল স্কয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? এই তোমাদের কাছে ক্লিয়ার কিনা, ক্লিয়ার করে বলতে হবে। আমরা J2 আর J3 কে θ2 থেকে θ1 এ ট্রান্সফার করলাম। এখন দেখো এখানে আবার আরেকটা থিটা থাকবে, যেটা ডিপেন্ডেন্ট, অবশ্যই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল θ3। θ3 কে θ3 এর সাথে কি কি আছে, ইনার্শিয়া J4 আছে, J5 আছে, এই দুটো কানেক্টেড। এখন এই দুটোকে আমরা এটার সাথে আবার যোগ করতে হবে, দ্যাট ইজ J4 প্লাস J5, এটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে কোথায়, সেই θ1 এ। θ3 থেকে আমরা θ2 তে যাব, θ2 থেকে আমরা θ1 এ যাব। তাহলে যে গিয়ার রেশিও দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, এটা কি, প্রথমে আমরা মাল্টিপ্লাই করব n3/n4 দিয়ে, n3/n4 দিয়ে।
তাহলে আমরা কোথায় যাব? n3/n4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব অবশ্যই। θ3 থেকে θ2 তে যাব। এখন θ2 থেকে আমরা θ1 এ যদি যেতে চাই তাহলে আবার মাল্টিপ্লাই করতে হবে n1/n2। তাহলে গিয়ার ট্রেনের ফর্মুলা অনুসারে এই রেশিওটা দুইবার আসবে, এসে এখানে স্কয়ার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনটা কোথায় লিখছি? আমরা ইকুয়েশনটা θ1 এ লিখছি। θ1 এ লেখার সময় আমরা এই J2 J3 কে ট্রান্সফার করে নিয়ে গেছি এবং J4 J5 কে ট্রান্সফার করে নিয়ে গেছি। কিন্তু ট্রান্সফার করার সময় প্রথমবার n1/n2 দিয়ে মাল্টিপ্লাই করেছি আর দ্বিতীয়বার n1/n2 ইনটু n3/n4 এটার স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি। ইজ দ্যাট ক্লিয়ার? So that's how we get the equivalent JE at θ1. এই JE-টা আমরা কোথায় পেলাম? θ1 এ পেলাম। Equivalent inertia. Is that clear? দেখো তো কোনো কোশ্চেন আছে কিনা? Similarly, আমরা একই রকম ভাবে আমরা কি করতে পারি? ডিটা ক্যালকুলেট করতে পারি। ডিটা কি হবে? d1 তো আছে, d1 এর কোনো চেঞ্জ হবে না, d1টা সরাসরি θ1 এ আছে। কিন্তু θ2 তে আমি দেখতে পাচ্ছি d2 আছে, d2টাকে ট্রান্সফার করতে হবে, which is n1/n2 whole square. আর কিন্তু কোনো ডি দেখতে পাচ্ছি না, অন্য কোথাও আর কোনো ডি নেই। সো দ্যাটস ইট, দ্যাট ইজ আওয়ার ডি ইকুইভ্যালেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার নাও? এখন ফাইনালি আমরা কি করতে পারি? আমাদের ইকুয়েশনটা আমরা লিখতে পারি চাইলে, দ্যাট ইজ θ1 ইনটু JES square plus DES is equal to T1. That's it. That's our equation. এখন আমাদের যদি ট্রান্সফার ফাংশন বের করতে চাই তাহলে আমরা করতে পারবো, that is θ1/T1 is equal to that's it. যদি কোনো কারণে তোমাদের এই ট্রান্সফার ফাংশনটা ডিফারেন্ট আসে তখন কি করবা? ফর এক্সাম্পল এখানে θ1টাকে চেঞ্জ করতে বললো, তাহলে চেঞ্জ করে দিবা। ধরো θ2 বা θ3 এভাবে লিখতে বললো, তাহলে চেঞ্জ করা যাবে না? এই যে চেঞ্জ করার ফর্মুলা আমরা জানি, রাইট? ঠিক কি না? যেমন θ3 ফর্মুলা কি হবে? এখানে দেখো n1/n2 n3/n4, ঠিক আছে, দুইবার রেশিও দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? θ1 ইনটু n1/n2 n3/n4। সো আমরা এইখানে θ1 কে যদি রিপ্লেস করতে চাই তাহলে এখানে কি আসবে? এটা আসবে θ3 ইনটু, উল্টা হয়ে যাবে, রাইট, n2/n1 n4/n3। এই জিনিসটা কোথায় চলে আসবে? কার জায়গায়? θ1 এর জায়গায়। তারপর আমরা θ3টা রেখে বাকি এই n এর রেশিওগুলো ডান পাশে, ইকুয়েশনের ডান পাশে নিয়ে যাব। আমরা তখন কি পেয়ে যাব? θ3/T1 এই ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাব। দেখো তো ক্লিয়ার কিনা? Is that clear? Yes, sir. I hope it is clear. All right. যদি ক্লিয়ার হয় আমরা let's move on. Okay. এটা কি? Okay. এখন আমরা দেখব একটা example where we have two variable and a gear. দুটো ভেরিয়েবল আছে এবং একটা কি আছে? গিয়ার আছে। এই প্রবলেমটা আমরা একটু দেখি। সো এখানে কিভাবে ইকুয়েশন লিখবো একটু দেখি।
এখানে আমরা দেখতে পাচ্ছি θ1 একটা ভেরিয়েবল আছে। এখানে আমরা একটা ভেরিয়েবল অলরেডি ধরা আছে θ2, আর গিয়ারের ডান পাশে θ2, আর গিয়ারের বাম পাশে একটা কি আরেকটা ভেরিয়েবল আমরা ধরতে পারি, যদিও এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে আমরা নাম দিলাম θ2 প্রাইম। তাহলে θ2 প্রাইম আর θ2 এর মধ্যে রিলেশনটা কি আমরা জানি। θ2 প্রাইম ডিভাইডেড বাই θ2 ইজ ইকুয়াল টু কি n2 বাই n1। তাহলে n2 বাই n1 ইনটু θ2 দেখা যায় না, ইজ ইকুয়াল টু n2 আর n1 এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে 2 θ2। তাহলে θ2 প্রাইম ইজ ইকুয়াল টু নাথিং বাট 2 θ2। এটা লেখা যায় কিনা? ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? তো তোমরা ভেরিয়েবল ধরার সময় এটা খেয়াল করবা, এই জায়গায় তোমরা θ3 না লিখে এই জায়গাটাতে দেখো ভালো করে, আবার আবার খেয়াল করো, এই জায়গাটাতে θ3 লিখবা না। শুধু শুধু ভেরিয়েবল বাড়িয়ে লাভ নাই। θ3 না লিখে তোমরা লিখবা 2 θ2, ঠিক আছে? বা θ3 লিখতে পারো, θ3 is equal to n2 by n1 into θ2 which should be equal to 2 θ2। সো আমরা যখন অঙ্ক করব, দেখো আমরা যখন অঙ্ক করব তখন আমরা θ2 প্রাইম লিখবো না বা θ3 লিখবো না, আমরা কি লিখবো 2 θ2, এটাই লিখবো এই জায়গায় 2 θ2 এটাকেই লিখবো। তাহলে আমাদের সুবিধা কি হবে? আমাদের নাম্বার অফ ভেরিয়েবল কমে যাবে। শুধু শুধু অহেতুক ভেরিয়েবল আমরা এখানে এক্সট্রা ইউজ করব না। আমার কথাটা বুঝতে পেরেছো সবাই? ইকুয়েশন লেখার সময় আমি θ2 প্রাইম লিখবো না বা θ3 লিখবো না, আমরা কি লিখবো 2 θ2। ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা কি লাইনে আছো না আমি ডিসকানেক্ট? আচ্ছা ঠিক আছে, আছি স্যার। ওকে। সো এখন আমরা ইকুয়েশন লিখতে পারি কিনা? আমাদের কয়টা এখানে এখানে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন আমাদেরকে লিখতে হবে। সো হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর হিয়ার? বলো, কিছু বলতে হবে তো। একটা তো দেখতেই পাচ্ছি θ1, রাইট? একটা আমরা আচ্ছা এক সেকেন্ড, এখানে তোমরা একটু চিন্তা করো, আমি একটু সময় নিচ্ছি, এক সেকেন্ড সময় নিচ্ছি।
ওকে, সো তোমরা কি এটা নিয়ে একটু চিন্তা করেছো যে আমাদের কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং হাউ মেনি ইকুয়েশনস উই নিড টু রাইট? এনিওয়ান? স্যার একটাই তো ইকুয়েশন লিখতে পারি স্যার। একটা না তো, আমাদের এখানে θ1 একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবার দেখো θ2 আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু θ2 এর সাথে θ2 প্রাইম এটা কিন্তু ডিপেন্ডেন্ট। তার মানে এই দুটো মিলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা। তাহলে এটা যদি 1 নাম্বার ভেরিয়েবল হয়, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে লাগবে না, আর ওদিকে আর কোথাও দেওয়ার কোনো স্কোপ নাই, রাইট? So there are 2 independent variable and there should be 2 equation. Is it clear? এটা কি সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি? স্যার ইয়েস স্যার। All right. Now let us try to write the equations. যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, আমরা ইকুয়েশন লিখব এই ফরম্যাটে যে θ1 into something θ1 into something মাইনাস, এখানে দেখো θ2 প্রাইম আছে, θ2 প্রাইমের জায়গায় আমরা কি ইউজ করব বলছি? 2θ2 ইউজ করব। তাহলে এখানে 2θ2 টা নিয়ে আসবো। শুধু আমরা একটা থার্ড ভেরিয়েবলকে এখানে ঢুকাবো না। আমার কথাটা বুঝাতে পেরেছি? একটা ভেরিয়েবল একটা ভেরিয়েবল যেহেতু এই দুটো ভেরিয়েবল ডিপেন্ডেন্ট, θ2 প্রাইম এবং θ2, সো এই দুটার পরিবর্তে আমরা একটাকে ইউজ করব, যে কোনো একটা, আইদার θ2 প্রাইম ইউজ করব অথবা θ2 ইউজ করব, যে কোনো একটাকে। সো আমরা যদি θ2 প্রাইম ইউজ করি দ্যাটস ফাইন, বাট এখানে সম্ভবত কোশ্চেনে চাওয়া হয়েছে θ2 কে কেন্দ্র করে ক্লাস ফাংশন, এই জন্য আমরা θ2 দিয়ে ইকুয়েশনটা লিখব। সো ইট শুড বি 2θ2, ইজ দ্যাট ক্লিয়ার? ইনটু সামথিং is equal to something, for example t. Similarly এটা গেল θ1 কে ঘিরে ইকুয়েশন। এখন আমরা ইকুয়েশন লিখব, ইকুয়েশনটা 2θ2 মানে θ2 প্রাইম কে কেন্দ্র করে, θ2 প্রাইম কে কেন্দ্র করে ইকুয়েশনটা লিখব, which is 2θ2 basically. So আমরা এখানে লিখব -θ1 into something প্লাস 2θ2, আমরা θ2 প্রাইমটা লিখছি না, 2θ2 লিখছি, is into something is equal to 0. Is that clear? আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, এখন আমরা ভিতরের ইকুয়েশনটা লিখব। দেখো তো এটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমরা ইকুয়েশনটা কোথায় লিখছি? এই যে θ2 প্রাইম এই জায়গায় গিয়ারের বাম পাশে ইকুয়েশনটা লিখছি। আমরা চাইলে ডান পাশেও লিখতে পারতাম, কিন্তু ডান পাশে না লিখে আমরা বাম পাশে লিখেছি। যে কোনো একটা আমরা লিখবো, দুই জায়গায় আমরা লিখবো না, কিন্তু বাম পাশেটা ইজি, এই জন্য আমরা বাম পাশেটা লিখছি। দ্যাট ইজ দ্য লোকেশন অফ θ2 প্রাইম। ওকে, এবং ওই লোকেশনে আমাদের ডিসপ্লেসমেন্ট কত? θ2 প্রাইমটাকে আমরা লিখেছি 2θ2 দিয়ে, ঠিক আছে? 2θ2 এটা দিয়ে লিখেছি। স্ট্রাকচারটা ক্লিয়ার? ইকুয়েশনের স্ট্রাকচারটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এখন θ1 এর সাথে কি আছে? ওখানে 1 কেজি মিটার স্কয়ার, তাহলে s স্কয়ার আছে এখানে, প্লাস এখানে কি আছে? 1s আছে, তার মানে এখানে একটা s, দ্যাটস ইট। আচ্ছা, শেয়ারিং কার মধ্যে হচ্ছে? 1s দিয়ে হচ্ছে, তার মানে এখানে একটা s হবে, দ্যাটস ইট, 1s, আর কিছু লাগবে না। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনে এখানে আবার s আসবে, -θ1 into s প্লাস 2θ2 into, এখন দেখো এখানে একটু ঝামেলা আছে, এখানে θ2 প্রাইমের সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে 1s, এটা বাম পাশের ডিসকাস ড্যাম্পারটা, প্লাস দেখো গিয়ারের ডান পাশে একটা স্প্রিং আছে, ওটাকে নিয়ে আসতে হবে। কারণ ওটাকে যখন নিয়ে আসবা, তখন আবার কি এটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? এই ফ্যাক্টরটা কত? n1 by n2 হোল স্কয়ার, which is 25 by 50 হোল স্কয়ার, ঠিক না? That is 25 by 50 মানে হচ্ছে 1 by 2, সংক্ষেপে আমি দেখলাম হাফ স্কয়ার।
ঠিক আছে, তাহলে এটা করতে আসছো হচ্ছে n1/n2। ইজ ইট ক্লিয়ার? আমরা গিয়ারের ডান পাশ থেকে ওই যে স্প্রিং এর যে ইয়েটা আছে, স্প্রিংটা আছে, স্প্রিং এর ইম্পিডেন্সটা আমরা বাম পাশে কনভার্ট করেছি, ট্রান্সফার করে নিয়ে গেছি। দ্যাটস ওয়াই উই নিড টু মাল্টিপ্লাই উইথ দিস রেশিও। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এখন তুমি এটাকে ক্রেমারস রুল দিয়ে সলভ করো। নাও ইউ ক্যান ডু দ্য রেস্ট। এখন তোমরা বাকিটা তোমরা নিজেরাই পারবে। এখন তোমরা এটাকে এই ফরম্যাটে সাজাও, θ1 θ2। এখানে আবার 2 θ2 লিখতে যেও না, হ্যাঁ। এই 2টাকে s এর সাথে এখন কম্বাইন করে ফেলো, এই 2টাকে এটার সাথে কম্বাইন করে ফেলো, কম্বাইন করে θ1 θ2 কে ঘিরে একটা কি লাগবে, ম্যাট্রিক্স ফরম্যাটে সাজিয়ে লিখবা। সাজানোর পর এখন তোমাকে যদি বলে ট্রান্সফার ফাংশন θ2/t, তাহলে এটা যদি বের করতে বলে তাহলে θ2 কে সলভ করে নাও, Δ2/Δ দিয়ে সলভ করে নাও। সলভ করে এটা কত বের করে আনো। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো তো প্রসিডিউর বুঝতে পারছি না কেউ আছো কিনা। যদি বুঝে থাকো, অল ইউ নিড টু ডু ইজ প্র্যাকটিস। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? ওকে, আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নেই। সো লেটস মুভ অন। তোমরা প্র্যাকটিস করবা, তোমরা সবাই এই ট্রান্সফার ফাংশনটা এখানে পাবা। ওকে, আচ্ছা, যেখানে আউটপুট হচ্ছে θ2, ইনপুট হচ্ছে t, এই ট্রান্সফার ফাংশনটা সবাই আশা করি পাবা। So that's the end of this slide. How much time we have? একটা 17 না? Okay, let's move to the next slide. আমরা এই চ্যাপ্টারের শেষে চলে আসছি এবং এই চ্যাপ্টারের শেষে আমাদের একটা সিস্টেম আছে যেখানে আমরা কি কি দেখেছি এই পর্যন্ত। চ্যাপ্টার 2 তে আমরা দেখেছি সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট, আমরা দেখেছি অপ অ্যাম্প সার্কিট, আমরা দেখেছি ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম, আমরা দেখেছি রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম, রাইট? আমরা দেখেছি রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম উইথ গিয়ার সহ দেখেছি, রাইট? এগুলো আমরা দেখেছি। এখন আমরা যেটা দেখব সেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমের সাথে মেকানিক্যাল সিস্টেমের কম্বিনেশন দেখব, ঠিক আছে? এখানে দেখো, এখানে কি আছে, একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, আবার এখানে আবার মেকানিক্যাল সিস্টেম আছে। মোটরের ভিতরেও মেকানিক্যাল আছে, মোটরটাই হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। ওকে,
তো এই জিনিসটা আমরা দেখবো কিভাবে ট্রান্সফার ফাংশন বের করতে হয়। আচ্ছা, এটা দেখার আগে আমার মনে হয় তোমাদের কিছু প্র্যাকটিস করানো দরকার ছিল। দেখি এখানে প্র্যাকটিস এক্সাম্পল পাই কিনা। ওকে, আচ্ছা এই অঙ্কটা তুমি দেখো, এটা দেখো। সো এটা এখানে কি আছে, এখানে আসলে গিয়ার আছে এবং এটা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম। তো দেখো তো এটা এখানে কয়টা ভেরিয়েবল, এই সিস্টেমের আমরা যদি ইকুয়েশন লিখতে চাই, হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুড বি দেয়ার? আমার কথাটা বুঝতে পেরেছো? আমরা সবার আগে দেখতে হবে ভেরিয়েবল কয়টা ধরবো। ফর এক্সাম্পল এটা θ1, এই থিটাটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট স্যার। ডিপেন্ডেন্ট স্যার। তার মানে হচ্ছে এখানে নতুন করে ইকুয়েশন লেখার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু এখানে যে থিটাটা আছে এটাকে θ1 এর রেসপেক্টে লিখতে পারি, ঠিক না? জি স্যার। পারি কিনা? θ2 কে θ1 এর রেসপেক্টে লেখা সম্ভব। তার মানে θ2 কে ঘিরে আমার আলাদা করে ইকুয়েশন লেখার কোনো প্রয়োজন নাই, এই দুটো মিলে একটা ইকুয়েশন লিখবো। আবার দেখো এখানে ধরো আরেকটা অ্যাঙ্গেল θ3 কিন্তু আবার θ2 এর সাথে কি ডিপেন্ডেন্ট, ঠিক না? এখানে একটা গিয়ার আছে, ক্যান ইউ সি? জি স্যার। Can you see there is a gear? So θ3 and θ2 are dependent. So we don't need to write another equations here. ঠিক আছে, আমাদের এই তিনটা দেখো θ2 θ3 এর সাথে ডিপেন্ডেন্ট, θ2 θ1 এর সাথে ডিপেন্ডেন্ট। তাহলে এই θ1 θ2 θ3 they are all mutually dependent. So we only need to write one equation. বিকজ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, তিনটা কিন্তু না। এবং ইকুয়েশনটা আমরা চাইলে এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, যে কোনো জায়গায় ইকুয়েশনটা লিখতে পারি। ইটস আপ টু আস। আমার কথাটা বুঝাতে পেরেছি? ইকুয়েশনটা আমরা যে কোনো জায়গাতে ইকুয়েশনটা আমরা লিখতে পারি, θ3 তেও লিখতে পারি, θ2 তেও লিখতে পারি, θ1 এও লিখতে পারি। ইটস আপ টু আস, ঠিক আছে? এখানে দেখো আর কোনো স্কোপ নাই, θ2 আছে, এখানে স্প্রিং আছে, এটা 0। আচ্ছা, আর কোথায় কি আছে দেখো, এটা পুরোটাই θ3। এইখানে এসে এটা θ6 হয়ে গেছে, θ6। সো এখানে যদি θ6 হয়, এই পুরোটা হচ্ছে θ6। তাহলে আমরা এখানে মোট কয়টা ইকুয়েশন লিখবো এবং কোথায় কোথায় লিখবো? ক্যান ইউ কমেন্ট অন দ্যাট? আমার কথাটা কি সবার কাছে ক্লিয়ার? θ1 θ2 θ3 এখানে তিনটা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিকজ অফ দ্য গিয়ার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা। ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইজ দ্যাট ক্লিয়ার? আবার দেখো এখানে θ6 আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে কি আমার টোটাল 2 independent variable. Is that clear? Is that concept clear? জি স্যার। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার করো এবং এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। সো যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমরা ইকুয়েশন কয়টা লিখবো? দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি হয় তাহলে দুটো ইকুয়েশন লিখবো। ইজ দ্যাট ক্লিয়ার? এখন কোন দুইটা নিব? θ6 নিতেই হবে, θ6 কে রিপ্লেস করার কিছু নাই। বাট উই হ্যাভ চয়েস বিটুইন অ্যামং θ1 θ2 এন্ড θ3। কোনটা নিবা?
যে কোনো একটা নিতে হবে। কোন জায়গায় থিটা ওয়ান থিটা ওয়ান থিটা ওয়ানে রিপ্লেস করলে কোন জায়গায় নিলে সুবিধা? থিটা ওয়ানে নিলে সুবিধা নাকি থিটা টু বা থিটা থ্রি? দেখো এখানে সুবিধাটা কিন্তু থিটা থ্রিতে, থিটা ওয়ানে নিয়েও সম্ভব, আমরা দুটাই দেখাবো, কিন্তু সুবিধা কিন্তু থিটা থ্রিতে, এই জায়গায় নিলে সুবিধা। কারণ দেখো থিটা থ্রির সাথে থিটা সিক্স এর ডাইরেক্ট একটা কানেকশন আছে, কার মাধ্যমে? ডি আর কে টু দিয়ে। তো এখানে ইকুয়েশন লেখাটা ইজি। তো ইকুয়েশনটা হবে এরকম, থিটা থ্রি ইন্টু সামথিং মাইনাস থিটা সিক্স ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, এবং থিটা থ্রি ইন্টু সামথিং প্লাস থিটা সিক্স ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, বা এখানে টি আছে, টিটা থিটা সিক্স এর সাথে আছে। তো এইভাবে ইকুয়েশন লেখাটা ইজিয়ার, ঠিক আছে? যেহেতু থিটা থ্রির সাথে থিটা সিক্স ডাইরেক্ট কানেক্টেড, একটু ইজিয়ার। আমি দেখাবো কিভাবে অন্য দুটো ইউজ করা যায়, কিন্তু এটা লেখাটা ইজি। এখন এখানে কি কি লক্ষ্য করতে হবে, কোন জিনিসগুলো এখানে ভুল হতে পারে আমাদের, যেগুলো তোমরা মানে সাধারণত ভুল করবা, সেগুলো হচ্ছে থিটা থ্রির কম্পোনেন্ট যখন লিখবো, থিটা থ্রির মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসবে। কি কি আসবে? J5 চলে আসবে, D চলে আসবে, K2 চলে আসবে, শুধু তা না, J4 আসবে, এই Dটা আসবে, J3 আসবে, K1 আসবে, J2 আসবে, D আসবে, এই J1 D আসবে, অল কতগুলো দেখো, এগুলো সব থিটা থ্রির সাথে কানেক্টেড। K2 তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইম্পিডেন্স কানেক্টেড, সব কার সাথে? থিটা থ্রির সাথে। ক্যান ইউ সি দ্যাট? Can you see that? There are 10 elements are connected with theta 3. হ্যাঁ, কিছু কিছু ডাইরেক্ট, কিছু কিছু এই থিটা 3 যেটা আমরা ধরছি থিটা 3 সাথে ডাইরেক্ট, যেমন কি K2 D, J4 D, এগুলো ডাইরেক্ট। ওকে, বাট এগুলো ডাইরেক্টলি আমরা লিখে ফেলবো ইম্পিডেন্স গুলো। আর কিছু কিছু আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেমন J2 D, J3, শুধু তা না, এই যে K1, এই চারটাকে আমরা যখন থিটা 3 সাথে লিখবো ইম্পিডেন্স আকারে, এদের সাথে কি মাল্টিপ্লাই করব? N4 বাই N3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, N4 বাই N3। ইজ দ্যাট ক্লিয়ার? যদি আমরা থিটা 3 কে ঘিরে ইকুয়েশন লিখতে চাই, থিটা 3 তে যদি ট্রান্সফার করতে চাই, কারণ আমরা ট্রান্সফার করছি, দেখো খেয়াল করো এখানে তোমাদের আরেকটা ভুল হয় সাধারণত, সেই ভুলটা হচ্ছে এখানে ধরো থিটা 2 আছে, আমরা কিন্তু ট্রান্সফার করছি থিটা 2 থেকে থিটা 3 তে। অনেক সময় তোমরা জিনিসটা এইভাবে মানে ভুল করে ফেলো, সেটা হচ্ছে N3 থেকে N4। নো, উই আর নট ট্রান্সফারিং ফ্রম N3 টু N4, তাহলে কিন্তু ভুল করবা। তাহলে কিন্তু তোমার এই যে এখানে যে, লেট মি ইউজ অ্যানাদার কালারস, দেখো তোমরা কিন্তু N3 থেকে N4 এ ট্রান্সফার করছো না, N3 থেকে N4 এ ট্রান্সফার করছো না, তোমরা ট্রান্সফার করছো কি থিটা 2 থেকে থিটা 3 তে ট্রান্সফার করছো। ইজ দ্যাট ক্লিয়ার? N3 থেকে N4 এ না। যদি N3 থেকে N4 এভাবে চিন্তা করে থাকো তাহলে কিন্তু ভুল করবা, কারণ হচ্ছে এখানে দেখো J2 D আছে, এরা কার সাথে আছে? N2 এর সাথে আছে, রাইট? তখন তুমি ভুল করে লিখে ফেলবা যে N4 বাই N2, দ্যাট উইল বি মিস্টেক, দ্যাট উইল বি মিস্টেক। কারণ এই J2 বলো, D বলো, J3 বলো, এগুলো সবই থিটা 3 এর সাথে আছে। সো আমরা থিটা 3 কোন অ্যাঙ্গেলের সাথে আছে সেটার সাথে কল্পনা করব। সো আমরা এখানে কল্পনা করব যে আমি থিটা 2 থেকে থিটা 3 তে একটা ইম্পিডেন্স ট্রান্সফার করতে চাই, এবং ওই ট্রান্সফার করার ফর্মুলাটা হচ্ছে, এই ফর্মুলাটা কি? We have to multiply with N4 by N3 whole square. ঠিক আছে?
যেটা কিনা n4 আর n3 টা কি θ2 এবং θ3 এর কানেকশন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো আমরা সামারিটা নিই আবার। আমরা বলছি যখন এখানে θ3 তে আমরা ট্রান্সফার করব তখন J2 D3 K1 এই চারটাকে আমরা মাল্টিপ্লাই ফ্যাক্টর হবে n4 বাই n3 হোল স্কয়ার। আবার দেখো এখানে এখানে আছে এটার জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে? এর জন্য হবে প্রথমে n2 বাই n1 হবে, তারপর n4 বাই n3 হবে। ডাবল ট্রান্সফার করতে হবে কারণ এটা θ1 এ আছে। θ1 থেকে প্রথমে θ2 তে নিতে হবে, θ2 থেকে তারপর θ3 তে নিতে হবে। তো এই দুইটা ইম্পিডেন্সকে ট্রান্সফার করতে গেলে আমাকে এই জিনিসটা দিয়ে ট্রান্সফার করতে হবে। ওকে, সো ইন এ সামারি you can conclude like this যে এখানে আমার θ3 আছে, θ3 এর সাথে 10টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা কোথায় 10টা নাকি 11টা? আবার দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মোট 11টা এলিমেন্ট আছে। 11টা এলিমেন্ট θ3 এর সাথে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? আর শেয়ারিং এলিমেন্ট হচ্ছে D এবং K2, এই দুটো হচ্ছে শেয়ারিং এলিমেন্ট। ঠিক আছে, ক্যান ইউ রাইট দ্য ইকুয়েশন নাও? এখানে বোধহয় পরে একটা স্লাইডে এটা দেওয়া আছে, লেট মি শো দ্যাট। ওইখানে একটু ওই একই জিনিস, আমরা এখানে জাস্ট θ1টাকে এখানে θ1 প্রাইম লিখেছি আর এখানে θ1 ডাবল প্রাইম লিখেছি। আলটিমেটলি এখানে ইকুয়েশনটা এরকম হবে θ1 ইনটু সামথিং মাইনাস θ6 ইনটু সামথিং মাইনাস θ1 ডাবল প্রাইম ইনটু সামথিং দ্যাট ইজ D প্লাস K2 প্লাস θ6 ইনটু সামথিং। সামথিং এর মধ্যে এগুলো সব আসবে, θ6 এর সাথে যা কিছু আছে। এই তো এভাবে আমরা ইকুয়েশনটা লিখব। দেখো তো কারো কোনো এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? Any more question till here? যদি কোনো কোশ্চেন না থাকে আমি দেখি আর কিছু এক্সাম্পল তোমাদেরকে পড়ানো চাই কিনা। আমি ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমে নেক্সট ক্লাসে যাব, আমি আজকে আর যেতে চাচ্ছি না, তোমরা বুঝতে হয়তো একটু কষ্ট হবে, এই জন্য আমরা তোমাদের কিছু এক্সাম্পল দেখাই। There are a lot of example problems at the end of chapter 2. You can see that. দেখি আমরা গিয়ারের আরো দুই একটা অঙ্ক তোমাদেরকে দেখাতে পারি কিনা। আচ্ছা, এটা দেখো তো, এই প্রবলেমটা এটা খুব সিম্পল, দেখতে মনে হতে পারে এটা কমপ্লেক্স, বাট ইট ইজ রিয়েলি সিম্পল ওয়ান। ক্যান ইউ সি হাউ মেনি ভ্যারিয়েবলস আর দেয়ার? কয়টা ভ্যারিয়েবল আছে? দুইটা স্যার। How many variables are there? দুইটা। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা হবে সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, সেখানে দেখো
ফর এক্সাম্পল এখানে ট্রান্সফার ফাংশন বের করতে বলেছে θ4/t, অলরাইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি θ1 θ2 দে আর ডিপেন্ডেন্ট, রাইট? আচ্ছা, আমি স্প্রিং ক্রস করলাম, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আরেকটা তৈরি হলো। তারপর আমরা দেখতে পাচ্ছি θ3 এবং θ4 দে আর ডিপেন্ডেন্ট, তাহলে এখানে একটা, এখানে নাই, এখানে 0, তার মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমাকে ডিসাইড করতে হবে কোন দুটো ইকুয়েশন লিখবো, কোন দুটো জায়গায় আমরা লিখবো, এটা তোমাদের ইচ্ছে। তবে আমি যদি বলি আমার কাছে এই দুটো জায়গা কনভেনিয়েন্ট, কারণ এই দুটো জায়গায় লিখলে দেখো θ2 আর θ3 আর θ3 মধ্যে ডাইরেক্ট একটা কানেকশন আছে, এটা লেখাটা ইজিয়ার। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এটা লেখাটা সো আমরা এভাবে লিখতে পারি তখন যে θ2 ইনটু সামথিং মাইনাস θ3 ইনটু সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, রাইট? Okay. Is equal to ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। আর এখানে সব হয়ে গেছে, লেখাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, মোট কথা বুঝে নাও আর কি। হ্যাঁ, বুঝে নাও। আমরা এখানে কি করছি, এখানে কি করছি, আমরা এখানে যেটা করছি দুটো ইকুয়েশন বের করছি। কিন্তু এটা লেখার সময় দেখো, এটা লেখার সময় আমরা কোনো কিছু কি ট্রান্সফার করতে হবে না, এখানে কোনো ইম্পিডেন্স নাই, কিন্তু একটা জিনিস ট্রান্সফার করতে হবে। এখানে যে T2টা আছে, T2টাকে T থেকে ট্রান্সফার করে নিতে হবে। θ2 ইকুয়েশনে একটা T আসবে না, ইনডিউস টর্ক T, যেখানে টর্ক আছে, টর্কটা এখানে ট্রান্সফার করে নিতে হবে ওই যে ফর্মুলা দিয়ে, T/T2 is equal to N1/N2, ওই ফর্মুলা দিয়ে আমরা ট্রান্সফার করে নেব, টিটাকে ট্রান্সফার করতে হবে। কিন্তু অন্য কোনো ইম্পিডেন্স এখানে নাই, দেখো এখানে কোনো ইনার্শিয়া নেই, হ্যাঁ, নো আদার ড্যাম্পার, ডিসকাস ড্যাম্পার অর স্প্রিং। আচ্ছা, তারপর আমরা ইকুয়েশনটা পেয়ে যাব, হ্যাঁ, এই ফর্মেটে পেয়ে যাব। θ3 কে ঘিরে যখন ইকুয়েশনটা লিখবো তখন এটা মাইনাস θ2 ইনটু এই যে স্প্রিং প্লাস θ3 ইনটু, এখন দেখো এখন এখানে ট্রান্সফার করতে হবে এই জিনিসটা, ডিসকাস ড্যাম্পার যেটা আছে এটাকে এখান থেকে θ4 থেকে θ3 তে ট্রান্সফার করতে হবে। সো তুমি যেটা পাবা, এই প্রবলেমটা পাইয়াতে নিয়ে যায়, পেইন্ট নিয়ে যায়, তাহলে আর সমস্যা হবে না। আমরা এখানে ইচ্ছা মতো পারি। এখানে কি আছে, গিয়ার আছে, এই তো না, এই তো মোটর জটিল কিছু না। কিন্তু এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার টর্কটা কিন্তু বাম পাশে T1 θ1, সো এটাকে আমরা θ2 ধরছি, এটাকে আমরা θ3 ধরছি, আর এটাকে আমরা θ4 ধরছি। যদিও আমাদের দেখো, যদিও আমাদের ট্রান্সফার ফাংশন কি চেয়েছে, θ4/T1 এটা চেয়েছে, তথাপিও আমরা কি করব, আমরা ইকুয়েশনটা এই দুই জায়গায় লিখব। ঠিক আছে, এই দুই জায়গায় লেখাটা আমার জন্য ইজি। তাহলে আমরা কিভাবে লিখব, আমরা লিখব θ2 ইনটু হোয়াট, ওই যে এটাই আসবে, এখানে যে স্প্রিং আসবে সেটা আসবে, ঠিক আছে, স্প্রিংটা আসবে আর কিছু আসবে না, মাইনাস θ3 ইনটু ওই যে স্প্রিংটাই আসবে, ধরো এটা 2, কত ছিল 2 আর এটা কত 26, আপাতত লিখি আর কি, 2 আর 26, 2
মাইনাস এখানে 2 আসবে আবার ইজ ইকুয়াল টু এখানে t2 হবে, t2 টাকে আমরা কনভার্ট করে নেব, t2 ইজ ইকুয়াল টু t2 বাই t1, এখানে আমরা একটা কল্পনা করছি t2 বাই t1 ইজ ইকুয়াল টু n2 বাই n1, ঠিক আছে। t2 বাই t1 ইজ ইকুয়াল টু কি n2 বাই n1, তাহলে t1 ইনটু কি হবে n2 বাই n1, এই যে এখানে হচ্ছে আমার n2, এখানে হচ্ছে n1, যা থাকে ওগুলো আমরা বসিয়ে দেব, আন্ডারস্ট্যান্ড। এইখানে যে ভ্যালুটা যা আসে এটা আমরা বসিয়ে নেব। সো আমরা একই রকম ভাবে সেকেন্ড ইকুয়েশন পাবো -θ2 ইনটু 2 প্লাস θ3 ইনটু, এখন দেখো এখানে যেটা করতে হবে 2 প্লাস ওই 26টাকে আমাকে ট্রান্সফার করে নিতে হবে, 26 ইনটু এখানে একটা গিয়ার রেশিওতে ট্রান্সফার করে নিতে হবে ইনটু s, এটা কিন্তু ভিসকাস নাম্বার ইজ ইকুয়াল টু নাথিং, 0। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন এই দুটো ইকুয়েশন দিয়ে কি আমরা এই ট্রান্সফার ফাংশনটাকে সলভ হবে? হবে না, তার মানে হচ্ছে θ3 কে কনভার্ট করে নিতে হবে। তো এখন আমরা কনভার্সনের ফর্মুলা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ θ3 ডিভাইডেড বাই θ4 ইজ ইকুয়াল টু n4 বাই n3, উল্টা, রাইট? সো n4 কোনটা? এটা হচ্ছে n4 আর এটা হচ্ছে n3, কারণ ভ্যালু যাই হোক ভ্যালুগুলো তোমরা বসাবা। সো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই θ3 ইনটু ইজ ইকুয়াল টু θ4 ইনটু n4 বাই n3, এই ভ্যালুটা তোমরা জানো, কোশ্চেনে দেওয়া থাকবে, রাইট? এগুলো দেওয়া আছে 120 আর এখানে 23, এগুলো তোমরা ইউজ করবে। করার পর এখন দেখো আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি এই ইকুয়েশনগুলোকে কনভার্ট করতে পারি। এখন কিসে কনভার্ট করব? θ2 ইনটু সামথিং মাইনাস θ4 ইনটু সামথিং, θ3 কে আমরা এখন এই ফর্মুলা দিয়ে θ4 এ কনভার্ট করব, is equal to t1 into something. Similarly, minus θ2 plus θ4 equal to 0. এখন এটাকে তোমরা সলভ করবে, সলভ করে আমরা কি করব? θ4 বাই t এই ট্রান্সফার ফাংশনটা বের করে আনবো, আগের মতো সবকিছু আগের মতো। তাহলে এখানে পার্থক্য কি হলো? পার্থক্য হচ্ছে দেখো আমরা কোথায় কোথায় এখানে ক্রিটিক্যালি কয়েকটা জিনিস হাইলাইট করেছি। একটা জিনিস হাইলাইট হচ্ছে এই দুটো পয়েন্ট, হ্যাঁ এই দুটো পয়েন্ট, কোন দুই জায়গায় আমরা ইকুয়েশনটা লিখবো? আমরা এই জায়গায় ইকুয়েশনটা লিখেছি একটু সহজ হওয়ার জন্য। লেখার পর আমরা θ3 কে θ4 এ কনভার্ট করেছি, তারপর আগের মতো এটাকে সলভ করেছি। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে একটা ইম্পিডেন্স ট্রান্সফার হয়ে আসবে, যেমন 26 যেটা ট্রান্সফার হয়ে θ3 তে আসবে। তো ট্রান্সফারের জন্য এখানে সামথিং কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রেশিও স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো দ্যাটস অল নিউ ইন দিস এক্সাম্পল। দেখো তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা? ইজ ইট ক্লিয়ার আপ টু দিস পয়েন্ট? এখন তোমাদের কেউ জিজ্ঞেস করতে পারো যে স্যার θ2 এবং θ3 তে যদি না লিখে আমি যদি অন্য কিছু করতাম সেটাও হতো, নো প্রবলেম, কিন্তু সেটা একটু তোমাদের জন্য বোঝাটা, নতুন করে বোঝাটা একটু কঠিন হবে। আমি সময় থাকলে বুঝিয়ে দিতাম, কিন্তু এখন আমি এটা বুঝাবো কিনা, যারা আছো তাদেরকে বুঝাবো কিনা, রেকর্ডিং এ থেকে গেল। স্যার বলেন। আচ্ছা, আমরা দেখো আমরা যদি θ2 তে এবং আর θ4 এ ইকুয়েশনটা লিখতে যেতাম তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হতো, θ2 ইনটু সামথিং মাইনাস এখানে দেখো θ3 ইনটু সামথিং এর পরিবর্তে θ4 ইনটু সামথিং লিখতে হতো। কিন্তু এই θ4 ইনটু সামথিং এই জিনিসটা কোথায় আছে? গিয়ারের ডান পাশে না, n4 এ আছে না?
জি স্যার। এই জিনিসটা হচ্ছে একটা টর্ক, থিটা ইনটু ইম্পিডেন্স, দ্যাট ইজ এ কি, দ্যাট ইজ এ কি টর্ক। ধরো এটার ভ্যালু হচ্ছে T4, আচ্ছা আমি T4 বলা দরকার নেই, কনফিউজিং হবে। এটা টর্ক, এই টর্কটা কোথায় আছে? N4 এ আছে, গিয়ারের ডান পাশে আছে। ডান পাশ থেকে এই টর্কটাকে তুমি যদি বাম পাশে নিয়ে আসতে চাও, মানে 2 এর পাশে নিয়ে আসতে চাও, তখন টর্কের ফর্মুলা দিয়ে এটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। θ4 ইনটু সামথিং, এই পুরোটা কিন্তু একটা টর্ক, এই পুরোটাকে টর্কের ফর্মুলা দিয়ে ট্রান্সফার করতে হবে। তার মানে কি, আমরা টর্কের ফর্মুলা কি, ফর এক্সাম্পল T4 এভাবে লিখি, T3 বাই T4 ইজ ইকুয়াল টু N3 বাই N4, দেখা যায় না? আর এখানে কি লিখবো, T3 সমান কি লিখবো, T4 ইন্টু, এটা হচ্ছে T4 ইন্টু কি লিখবো, N3 by N4. বাই N4। এখন টর্কের ফর্মুলা দিয়ে এটাকে ট্রান্সফার করতে হবে। এবার ইম্পিডেন্সের ফর্মুলা দিয়ে স্কয়ার দিয়ে বসিও না, স্কয়ার দিলে ভুল করবা, ঠিক আছে? স্কয়ার দিয়ে করা যাবে, পুরোটাকে তুমি N3 বাই N4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। আচ্ছা, স্কয়ার দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে হবে কি, এখানে একবার করতে হবে, এখানে তোমাকে একবার করতে হবে যে N3 বাই N4, এই ইম্পিডেন্সটাকে স্কয়ার দিয়ে ট্রান্সফার করতে হবে, আর থিটাটাকে তোমার N4 বাই N3 দিয়ে ট্রান্সফার করতে হবে। তাহলে এই দুটাকে যদি মাল্টিপ্লাই করে আলটিমেটলি কি হবে, N3 বাই N4, যেটা কিনা এটা। কথাটা বুঝতে পারছো? তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি এই থিটাটাকে ট্রান্সফার করতে পারো, এই ইম্পিডেন্সটাকে ট্রান্সফার করতে পারো আলাদা আলাদা করে, কিন্তু আলাদা আলাদা করে গুণ করলে আলটিমেটলি এটাই পাবা। দ্যাট ইজ দ্য টর্ক, টর্কটাকে ট্রান্সফার করে এটাই ফর্মুলা। তো তোমরা টর্ক হিসেবেই চিন্তা করবা, কম্বাইন্ড টার্মটাকে টর্ক হিসেবে চিন্তা করবা। তো এইভাবে তুমি চাইলে সরাসরি ইকুয়েশনে θ4টা নিয়ে আসতে পারো। আমার কথাটা বুঝাতে পেরেছি? একই রকম ভাবে তুমি যখন -θ2 ইনটু সামথিং লিখবা, এই সামথিংটা কোথায় আছে, গিয়ারের কোথায় আছে? আচ্ছা, এটা দরকার নাই, এটা এরকমই লেখো, প্লাস তুমি যেটা θ4 ইনটু সামথিং লিখবা, হ্যাঁ এটা গিয়ারের ডান পাশে আছে, এটাকে আবার বাম পাশে কনভার্ট করে ফেলবা, দ্যাট ইজ N3 বাই N4, দ্যাটস ইট। θ4 এর সাথে যা কিছু আছে এগুলো সব ডান পাশে লিখবা। ডান পাশে লিখতে গিয়ে কিন্তু এই 2টাকে আবার ট্রান্সফার করে লিখতে হবে, মানে ঝামেলা আছে। তো আমি এই জন্যই বলছিলাম, আমরা শুরুতেই যেটা ধরেছি N2 θ2 আর θ3, দ্যাট ইজ ইজিয়ার। যে কোনো পাশে লেখা যাবে, কিন্তু ট্রান্সফার করে নিতে হবে তোমাকে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো বুঝে বুঝে ট্রান্সফার করে নিতে হবে, ঠিক আছে? দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক আছে, এভাবে ট্রান্সফার করে নিতে হবে, এটাকে টর্ক ধরে নিয়ে। হ্যাঁ, এভাবে সেকেন্ড ইকুয়েশনটা আমরা লিখবো, এটা ফার্স্ট ইকুয়েশন। সো দ্যাটস অল ফর টুডে। এখানে আমরা গিয়ারের বেশ কয়েকটা প্র্যাকটিস এক্সাম্পল দেখলাম। আগামীকাল আমরা মোটরের অংশটা দেখবো, এবং প্লাস এই পর্যন্ত ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সিস্টেমের যে ট্রান্সফার ফাংশনগুলো দেখানো হয়েছে, এর উপর একটা কি হবে, এক্সাম হবে, ঠিক আছে? স্যার সিটিতে স্যার গিয়ারটা রাখেন না, মুতে সিটি অনেক খারাপ হয়েছে। গিয়ারটা না রাখলে যে তোমরা ফাইনালে খারাপ করবে, এখন যদি প্রিপারেশন না নাও। স্যার পরের সিটিতে গিয়ার সহ দিয়েন স্যার। পরের সিটির জন্য তো অন্য টপিক আছে। স্যার পরের সিটিতে স্যার গিয়ার দেন, এই সিটিটা স্যার হচ্ছে গতকালকে যে সিলেবাসটা দিয়েছিলেন সেই সিলেবাসটাই থাকবে। কালকে ফাইনাল দিতে স্যার পড়াশোনা নিয়ে লাগছে, আর এবার গিয়ারের যদি এটা হয়, এটাও ওকে ওকে, তাহলে গিয়ার ছাড়াই নেব, যাও, ঠিক আছে। ওকে স্যার, গিয়ার স্যার নেক্সট উইক নিন, মানে পরে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক স্যার। আমি স্যার মেসেজ করতে লিখছিলাম স্যার, আমার অ্যাটেন্ডেন্স স্যার।